আমরা প্রায় এমন কিছু ইংরেজি শব্দ ব্যবহার করি যা শুনতে একদম ঠিক মনে হয় কিন্তু আসলে হয়তো তার প্রয়োগটা ভুল। হুম আজকের সোর্সগুলো ঠিক এই সমস্যাটাকেই তুলে ধরেছে। হুম এটা শুধু জিআরইর মতো পরীক্ষায় নম্বর হারানোর বিষয় নয়, এর চেয়েও বড় কথা হলো এটা আমাদের চিন্তার স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। শব্দের ভুল ব্যবহার মানে ধারণার ভুল প্রয়োগ। ঠিক তাই। ভাষার আসল শক্তি তার সূক্ষ্মতার মধ্যে লুকিয়ে থাকে। একটা শব্দকে তার প্রেক্ষাপট বা কনটেক্সট থেকে বের করে আনলে তার অর্থ অনেকটাই হারিয়ে যায়। আজকের আলোচনায় আমরা এই ধরনের কিছু বিশ্বাসযোগ্য কিন্তু ভ্রান্ত ভাষার ফাঁদ খুঁজে বের করব। দেখব কিভাবে আইন, বিজ্ঞান বা দর্শনের মতো ভিন্ন ভিন্ন জগতে একই রকম দেখতে শব্দগুলোর অর্থ আমূল পাল্টে যায়। দারুণ একটা মিশন। তাহলে চলুন এই শব্দের গোলকধাঁধায় ঢোকা যাক। আমাদের সোর্সগুলো বিষয়গুলোকে কয়েকটি ভাগে সাজিয়েছে। প্রথমটা হলো আইন ও অপরাধের জগৎ। যেখানে প্রত্যেকটা শব্দের ওজন অনেক বেশি। হ্যাঁ, আর সামান্য একটা ভুল বোঝাবুঝির পরিণতিও হতে পারে মারাত্মক। একদম। আইন হল ভাষার সবচেয়ে নিখুঁত প্রয়োগের ক্ষেত্র। এখানে আবেগের চেয়ে সংজ্ঞার গুরুত্ব বেশি। এই বিভাগের প্রথম শব্দটাই বেশ ইন্টারেস্টিং। রেপ্রোবেট। মানে রেপ্রোবেট আমরা সাধারণত খারাপ মানুষকে ভিলেন বা খলনায়ক বলি, কিন্তু সোর্সে রেপ্রোবেট শব্দটাকে আলাদা করে দেখানো হয়েছে। পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, পার্থক্যটা নৈতিকতার গভীরে। একজন ভিলেন বা খলনায়কের নিজস্ব কোনো উদ্দেশ্য, এমনকি একটা বিকৃত আদর্শও থাকতে পারে। আচ্ছা। সে হয়তো কোনো লক্ষ্য পূরণের জন্য খারাপ কাজ করছে, কিন্তু রেপ্রোবেট শব্দটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি নৈতিকভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছেন। তার মধ্যে ভালো মন্দের কোনো বোধই অবশিষ্ট নেই। ওহ। সোর্সে যে মিমনিকটা দেয়া হয়েছে সেটা চমৎকার। রিপ্রোবেট থেকে ভাবা যেতে পারে যার মধ্যে ভালো হওয়ার কোনো প্রবাবিলিটি বা সম্ভাবনা আর নেই। তার মানে একজন ভিলেনকে হয়তো শোধরানো সম্ভব, কিন্তু একজন রেপ্রোবেট হলো আশার অতীত। সে শুধু খারাপ নয়, সে নৈতিকভাবে দেউলিয়া। ঠিক। আচ্ছা, এই প্রসঙ্গে আরও দুটো শব্দ আমাকে প্রায় দ্বিধায় ফেলে। রিপিউডিয়েট আর রিসেন্ট। দুটোই তো কোনো কিছুকে না বলা বা বাতিল করা বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, আপাতদৃষ্টিতে তাই মনে হয়, কিন্তু তাদের প্রয়োগের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। রিপিউডিয়েট হল ব্যক্তিগত বা আদর্শগত প্রত্যাখ্যান। যেমন ধরুন, আপনি আপনার বিরুদ্ধে আনা কোনো মিথ্যা অভিযোগকে সর্বসম্মুখে রিপিউডিয়েট করতে পারেন। এখানে আপনি বলছেন, এই ধারণার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আপনার ব্যক্তিগত অবস্থান। তার মানে এটা এক ধরনের কথার লড়াই। তাহলে রিসেন্ট কি এর থেকে বেশি কিছু? এর মধ্যে কি কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার ব্যাপার আছে? ঠিক ধরেছেন। এই ক্ষমতার পার্থক্যটাই আসল। রিসেন্ট হল কোনো চুক্তি, আইন বা সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা। আচ্ছা। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি একটা আইনকে রিপিউডিয়েট বা প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু সেই আইন রিসেন্ট বা বাতিল করার ক্ষমতা থাকে শুধু সরকার বা আদালতের। বাহ! তার মানে রেপিউডিয়েট হল মতামতের প্রত্যাখ্যান, আর রেসিন্ট হল কর্তৃত্বের মাধ্যমে বাতিল করুন। হ্যাঁ। একটা কথার জোর, অন্যটা কলমের জোর। বিষয়টা এখন পরিষ্কার হলো। আচ্ছা, এই আইনি জগতেই আরও দুটো শব্দ আছে, রিলেগেট এবং ভিলিফাই। ভিলিফাই শব্দটা শুনলেই ভিলেন বা খলনায়কের কথা মনে হয়। এটা কি শুধু কড়া সমালোচনা করা? সমালোচনার চেয়েও বেশি কিছু। ভিলিফাই মানে হল কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন খলনায়ক হিসেবে চিত্রিত করা, তার সম্মানহানি করার জন্য তীব্র ভাষায় কুৎসা রটানো। এটা একটা বিদ্বেষপূর্ণ মৌখিক আক্রমণ। হুম। অন্যদিকে রিলেগেট শব্দটার মধ্যে কোনো বিদ্বেষ নেই, কিন্তু আছে গুরুত্ব কমিয়ে দেওয়ার ইঙ্গিত। যেমন ধরুন, অফিসের কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে কাউকে সরিয়ে একটা কম গুরুত্বপূর্ণ ডেস্ক জবে পাঠিয়ে দেওয়া হলো। একদম। অথবা একজন তারকা ফুটবল খেলোয়াড়কে মূল একাদশ থেকে সরিয়ে রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া হলো। তাকে দল থেকে বের করে দেওয়া হয়নি, কিন্তু তার পদমর্যাদা বা গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। বুঝেছি। সুতরাং ভিলিফাই হল সম্মান কেড়ে নেওয়া, আর রেলিগেট হল গুরুত্ব কমিয়ে দেওয়া। হ্যাঁ, দুটোই নেতিবাচক, কিন্তু তাদের প্রয়োগের ধরন ভিন্ন। আইনের জগতে দেখলাম কিভাবে শব্দের মাধ্যমে আনুষ্ঠানিক স্থিতি বা পদমর্যাদা বদলে দেওয়া যায়। এই স্থির অবস্থা বা ফর্মাল স্টেটাসে ধারণাটা কিন্তু বিজ্ঞানের জগতেও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা কোনো কিছুর নিষ্ক্রিয় অবস্থা নিয়ে কথা বলি। খুব সুন্দরভাবে দুটো বিষয়কে জুড়লেন। হ্যাঁ, বিজ্ঞানে কোনো কিছুর অবস্থা বর্ণনা করার জন্য শব্দের নিখুঁত ব্যবহার অপরিহার্য।
যেমন ধরুন ডরম্যান্ট আর ইনার্ট শব্দ দুটোই নিষ্ক্রিয় অবস্থা বোঝায়। ঠিক এখানেই আমার প্রশ্নটা। আমি আগ্নেয়গিরিকে ডরমেন্ট বলতে শুনেছি, আবার হিলিয়াম গ্যাসকে ইনার্ট বলতে শুনেছি। দুটোই তো নিষ্ক্রিয়। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সম্ভাবনার। ডরম্যান্ট মানে হলো যা এখন ঘুমিয়ে আছে বা নিষ্ক্রিয়, কিন্তু তার মধ্যে আবার সক্রিয় হয়ে ওঠার ক্ষমতা বা সম্ভাবনা পুরোপুরি আছে। আচ্ছা। ইনার্ট মানে যা রাসায়নিকভাবে বা স্বাভাবিকভাবেই নিষ্ক্রিয় এবং অন্য কিছুর সাথে বিক্রিয়া করার ক্ষমতা বা প্রবণতা রাখে না। হিলিয়াম একটি ইনার্ট গ্যাস, কারণ এটি অন্য কোনো মৌলের সাথে সহজে বিক্রিয়া করে না। ও, বুঝেছি। এর মধ্যে সক্রিয় হওয়ার কোনো সুপ্ত ক্ষমতা নেই। এটা তার স্বাভাবিক অবস্থাতেই নিষ্ক্রিয়। একটা হলো সাময়িক বিরতি, অন্যটা হলো স্থায়ী অবস্থা। বিজ্ঞানের আরেকটি মজার শব্দ হলো ডিস্টেন্ট। এর মানে ফুলে ওঠা। কিন্তু এটা কি এক্সপ্যান্ড বা ইনফ্লেটের মতো সাধারণ শব্দের চেয়ে আলাদা? হ্যাঁ, এর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ডিস্টেন্ট বলতে সাধারণত ভেতর থেকে তৈরি হওয়া চাপের কারণে বাইরের দিকে ফুলে ওঠা বোঝায়, আচ্ছা। এবং প্রায়শই এর সাথে একটা অস্বস্তিকর বা অস্বাভাবিক অবস্থার ইঙ্গিত থাকে। যেমন গ্যাস জমার কারণে পেট ফুলে উঠলে আমরা বলি দ্য স্টামাক ইজ ডিস্টেন্ডেড। বেলুন ফোলানোকে ইনফ্লেট বলা যায়, কিন্তু ডিস্টেন্ট শব্দটা একটা টেনশন বা চাপের কথা বলে, যা সাধারণ এক্সপ্যান্ড শব্দে নেই। বোঝা গেল। এবার আসা যাক ডিসোলিউশন শব্দটিতে। এর অর্থ ভাঙন। সোর্সে এর দুটো ভিন্ন অর্থের কথা বলা হয়েছে, একটা ভৌত, অন্যটা নৈতিক। ঠিক, ডিসলিউশনের একটা অর্থ হল কোনো কিছুর আক্ষরিক অর্থে ভেঙে যাওয়া বা মিশে যাওয়া, যেমন একটি সাম্রাজ্যের পতন বা ডিসলিউশন অফ অ্যান এম্পায়ার। হুম। কিন্তু এর আরও গভীর একটি অর্থ হল নৈতিক বা সামাজিক অবক্ষয়। হুম। যখন কোনো সমাজের নৈতিক কাঠামো ভেঙে পড়ে, তখন তাকেও ডিসলিউশন বলা হয়। এটি শুধু শারীরিক ভাঙন নয়, আদর্শের পতনকেও বোঝায়। আর এই ভাগের শেষ শব্দটি এন্ডেমিক। জনস্বাস্থ্যের ক্ষেত্রে এখন খুবই পরিচিত, কিন্তু অনেকেই এটাকে এপিডেমিক বা পেন্ডেমিকের সাথে গুলিয়ে ফেলেন। এন্ডেমিক মানে হল এমন কোনো রোগ বা প্রজাতি যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে কম বেশি সবসময় বিদ্যমান থাকে। যেমন ম্যালেরিয়া গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে একটি এন্ডেমিক রোগ। এটা সেখানকার পরিবেশের অংশ। আচ্ছা। অন্যদিকে এপিডেমিক হল যখন কোনো রোগ হঠাৎ করে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। আর প্যান্ডেমিক? আর যখন সেই এপিডেমিক বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, তখন তাকে প্যান্ডেমিক বলা হয়। সুতরাং পার্থক্যটা হল বিস্তারের মাত্রা এবং স্থায়িত্বের। বিজ্ঞানে আমরা দেখলাম কিভাবে বস্তু বা রোগ একটা নির্দিষ্ট অবস্থায় থাকতে পারে, তা সে ডরমেন্ট হোক বা এন্ডেমিক। এই অবস্থা বা স্টেট অফ বিং এর ধারণাটা সময়ের ক্ষেত্রেও তো সত্যি, তাই না? কিছু মুহূর্ত স্থায়ী, কিছু অস্থায়ী, আবার কিছু যেন মিলিয়েই যায়। একদম। আর এখানে ভাষা আরও কাব্যিক এবং সূক্ষ্ম হয়ে ওঠে। যেমন আপনার সোর্সের দুটো শব্দ, ট্রান্সিয়েন্ট এবং এভানেসেন্ট, দুটো শব্দের অর্থই ক্ষণস্থায়ী, কিন্তু এদের মধ্যে একটা গভীর আবেগগত পার্থক্য আছে। আমারও তাই মনে হয়। ট্রানজিয়েন্ট শব্দটা শুনলে কেমন যেন অস্থায়ী কিন্তু বাস্তব কোনো কিছুর কথা মনে হয়। হুম। কিন্তু এভানেসেন্ট শুনলে মনে হয় প্রায় স্বপ্নের মতো কিছু একটা। আমি কি ঠিক ভাবছি? আপনি একেবারে সঠিক পথে ভাবছেন। ট্রানজিয়েন্ট মানে যা অস্থায়ী, যা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু তার অস্তিত্বটা বাস্তব এবং নক্কর। যেমন পরিযায়ী শ্রমিক বা ট্রানজিয়েন্ট ওয়ার্কার্স, তাদের অবস্থান অস্থায়ী কিন্তু তারা বাস্তব। ঠিক। দুঃখ বা আনন্দ ট্রানজিয়েন্ট হতে পারে, আসে এবং চলে যায়। কিন্তু এভানেসেন্ট শব্দটি এমন কিছু বোঝায় যা ধীরে ধীরে মিলিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। ও। এর মধ্যে একটা সৌন্দর্য বা বিষণ্ণতা জড়িয়ে আছে। যেমন ভোরের কুয়াশা বা বৃষ্টির পর আকাশে ভেসে ওঠা রামধনু, এগুলো এভানেসেন্ট। এরা মিলিয়ে যাওয়ার জন্যই সুন্দর। বাহ! একটা শব্দ বাস্তবতার কথা বলছে, অন্যটা মায়ার কথা। দারুণ। এবার একজোড়া বিপরীত শব্দ দেখা যাক। মিউটেবল ও ইমিউটেবল। হুম। মিউটেট বা পরিবর্তন থেকে মিউটেবল, এটা বোঝা সহজ। কিন্তু এই ধারণাগুলো কি শুধু সাধারণ পরিবর্তনের কথা বলে? না, এর চেয়েও গভীর। এই শব্দ দুটি দর্শন এবং বিজ্ঞান উভয় ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
যা কিছু সময়ের সাথে বদলায় তা মিউটেবল, যেমন মানুষের মতামত, ফ্যাশন, এমনকি জীবন্ত ভাষাও মিউটেবল। ঠিক। কিন্তু যা ধ্রুব, শাশ্বত, যা বদলানো যায় না, তা হল ইমমিউটেবল। যেমন পদার্থবিজ্ঞানের কিছু মৌলিক সূত্র বা গাণিতিক ধ্রুবক। এই দুটো শব্দ আমাদের পরিবর্তনশীল জগৎ এবং তার ভেতরের স্থির নিয়মগুলোকে বুঝতে সাহায্য করে। এই পরিবর্তনের প্রসঙ্গে আরেকটি শব্দ হল প্রেসিপিটেট, যার অর্থ ত্বরান্বিত করা বা হঠাৎ ঘটানো। এই শব্দটা কি সবসময় একটা নেতিবাচক অর্থ বহন করে, হঠকারী সিদ্ধান্তের মতো? সাধারণত তাই। প্রেসিপিটেড শব্দটি শুধু হঠাৎ নয়, বরং অপরিকল্পিতভাবে এবং বিবেচনাহীনভাবে হঠাৎ, এমন অর্থ বোঝায়। আচ্ছা। যেন কেউ পাহাড়ের চূড়া থেকে কোনো কিছুকে নিচে ফেলে দিল। এর মধ্যে একটা তাড়াহুড়ো এবং তার ফলে সৃষ্ট নেতিবাচক পরিণতির ইঙ্গিত থাকে। যেমন, হিজ প্রিসিপিটেড ডিসিশন টু রিজাইন ক্রিয়েটেড আ ক্রাইসিস ইন দি কোম্পানি। এখানে সিদ্ধান্তটা শুধু দ্রুত ছিল না, অবিবেচনাপ্রসূত ছিল। সময়ের এই বিমূর্ত ধারণাগুলো নিয়ে ভাবতে ভাবতে মনে হচ্ছে আমাদের আলোচনার শেষ ভাগটাও তো বিমূর্ত ধারণা নিয়েই। চলুন এবার ভাবনার সেই জগতে প্রবেশ করা যাক যেখানে শব্দগুলো বাস্তবতার চেয়ে আদর্শ বা যুক্তির কথা বেশি বলে। অবশ্যই। আর এই জগতের দুটি বিপরীতধর্মী ধারণা হল কুইক্সটিক এবং প্র্যাগম্যাটিক। এই শব্দ দুটি শুধু দুটো ধারণা নয়, বরং পৃথিবীকে দেখার দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি। ডন কিহোটের গল্প থেকে কুইক্সটিক শব্দটি এসেছে, যিনি উইন্ডমিলের সাথে দৈত্য ভেবে যুদ্ধ করতেন। তার মানে কি এটা শুধু অবাস্তব বা আইডিয়ালিস্টিক? এটা আইডিয়ালিস্টিকের চেয়েও বেশি কিছু। একজন কুইক্সটিক ব্যক্তি এমন মহান আদর্শে বিশ্বাস করেন যা বাস্তবতার সাথে মেলে না, এবং সেই আদর্শ পূরণের জন্য তিনি হাস্যকর বা অসম্ভব প্রচেষ্টা চালান। আর প্র্যাগম্যাটিক ব্যক্তি? একজন প্র্যাগম্যাটিক ব্যক্তি আদর্শের চেয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেন। তার কাছে প্রশ্নটা হল কি হওয়া উচিত নয়, বরং বাস্তবে কি করা সম্ভব। যেমন একজন কুইক্সটিক নেতা হয়তো একদিনে দারিদ্র্য দূর করার স্বপ্ন দেখবেন, কিন্তু একজন প্র্যাগম্যাটিক নেতা ধাপে ধাপে কার্যকর কিছু পদক্ষেপ নেবেন। এবার এমন একটি শব্দ নিয়ে কথা বলা যাক যা আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে খুব প্রাসঙ্গিক, স্পিশিয়াস। এর অর্থ ভ্রান্ত কিন্তু বিশ্বাসযোগ্য মনে হয়। এটা কি স্পিউরিয়াস বা নকল শব্দের মতোই? না, এদের মধ্যে একটা চতুর পার্থক্য আছে। স্পিউরিয়াস মানে যা পুরোপুরি নকল বা জাল, যেমন একটি স্পিউরিয়াস বা জাল দলিল, এর মধ্যে কোনো সত্যতা নেই। আচ্ছা। কিন্তু একটি স্পিশিয়াস যুক্তি হল আরও বেশি বিপজ্জনক, কারণ এর মধ্যে সত্যের একটি আবরণ থাকে। এটি শুনতে খুব যৌক্তিক এবং আকর্ষণীয় মনে হয়, কিন্তু এর ভিত্তিটা আসলে দুর্বল বা ভ্রান্ত। তার মানে একটা হলো নির্জলা মিথ্যা আর অন্যটা হলো চতুর মিথ্যা, যা সত্যের মুখোশ পড়ে থাকে। যেমন বিজ্ঞাপনের ভাষায় অনেক স্পিশিয়াস দাবি থাকে, যা শুনতে দারুণ লাগলেও আসলে ভিত্তিহীন। ঠিক তাই, স্পিশিয়াস যুক্তিকে চেনাটা খুব কঠিন, কারণ এটি আমাদের বিচারবুদ্ধিকে বিভ্রান্ত করার জন্যই তৈরি। আর এই বিভ্রান্তি থেকেই আমরা আলোচনার শেষ দুটো শব্দে আসতে পারি, ট্যানজেনশিয়াল এবং প্ল্যাটিটিউড। ট্যানজেনশিয়াল শব্দটা জ্যামিতির ট্যানজেন্ট বা স্পর্শক থেকে এসছে, যা বৃত্তকে শুধু ছুঁয়ে যায়, ভেতরে ঢোকে না। তার মানে কি এমন কোনো মন্তব্য যা মূল আলোচনার সাথে সম্পর্কিত কিন্তু গভীরে যায় না? আমি মাঝে মধ্যে এমনটা করে ফেলি। আমরা অনেকেই করি। একটি ট্যানজেনশিয়াল মন্তব্য পুরোপুরি অপ্রাসঙ্গিক নয়, কিন্তু তা মূল আলোচনার লক্ষ্য থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। এটা আলোচনাকে দুর্বল করে দেয়। আর প্ল্যাটিটিউড হল আরেক ধরনের আলোচনা দুর্বলকারী উপাদান। এটি এমন একটি গতানুগতিক উক্তি যা শুনতে খুব জ্ঞানগর্ভ মনে হলেও আসলে খুবই সাধারণ এবং অর্থহীন। যেমন, যা হয় ভালোর জন্যই হয়, বা সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, এই ধরনের কথা। একদম। আমার এক সহকর্মী আছেন যিনি যে কোনো বড় সমস্যায় শুধু বলেন, ইট ইজ হোয়াট ইট ইজ। এটা একটা নিখুঁত প্ল্যাটিটিউডের উদাহরণ। হালকা হাসি। এই কথাগুলো কোনো নতুন দৃষ্টিকোণ দেয় না বা সমস্যার সমাধানে সাহায্য করে না, কিন্তু এগুলো গভীর জ্ঞানের কথা বলে জাহির করার চেষ্টা করে। আজকের এই আলোচনা থেকে আমার কাছে একটা বিষয় খুব পরিষ্কার হলো। শব্দভাণ্ডার বাড়ানো মানে শুধু নতুন শব্দের তালিকা মুখস্থ করা নয়। এর আসল উদ্দেশ্য হল চিন্তার স্তরগুলোকে বোঝা। ট্রানজিয়েন্ট আর ইভেনেসেন্টের মধ্যকার কাব্যিক পার্থক্য,
বা কুইকজটেক আর প্র্যাগম্যাটিকের মতো জীবন দর্শন এগুলোই তো ভাষাকে শক্তিশালী করে। একদম। এই বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের জন্যও অপরিহার্য। যখন আমরা শব্দের এই সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারি, তখন আমরা তথ্যের গভীরে প্রবেশ করতে পারি, অন্যের বক্তব্যকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা নিজের চিন্তাকে আরও স্পষ্টভাবে প্রকাশ করতে পারি। আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন ভাবনার জন্য রেখে যেতে চাই। আজ আমরা স্পিশিয়াস বা বিশ্বাসযোগ্য কিন্তু ভ্রান্ত যুক্তির কথা শুনলাম। আমরা প্রতিদিন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং খবরে যে বিপুল পরিমাণ তথ্য পাই, তার মধ্যে কতগুলো এমন স্পিশিয়াস যুক্তিতে ভরা থাকে, আর সেই পার্থক্যটা ধরতে না পারার প্রভাব আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তে এবং সামগ্রিকভাবে আমাদের সমাজে কতটা গভীর হতে পারে।